এ যেন একই সৃষ্টিকর্তার হাতে তৈরি দুটো মন্দির। কেউ বলে না দিলে ছবি দেখে বোঝার উপায় নেই যে এটা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির নাকি মা অন্নপূর্ণার মন্দির। এই মন্দিরেই বিরাজ করছেন সম্পূর্ণ সোনার তৈরি মা অন্নপূর্ণা। আর অন্নপূর্ণা মায়ের মন্দির যেতে গিয়েই পড়বে হচ্ছে জগন্নাথ মন্দির। মন্দিরের সন্নিকটেই রয়েছে মা জগদম্বা দেবীর মূর্তি। রানী রাসমণি ছোট মেয়ের বংশধর। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে ফিফথ জেনারেশন। এখানে বসেই রামকৃষ্ণ পরমহংসদেব ধ্যান করতেন। মূল মন্দিরকে কেন্দ্র করেই রয়েছে 6টি নাট মন্দির, সেখানে বিভিন্ন রূপের শিবলিঙ্গগুলি বিদ্যমান। আর মূল মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে অন্নপূর্ণা মায়ের ঘাট। কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না দক্ষিণেশ্বরের মন্দিরই এসছি? একদমই নয়, এটা আমরা এসছি হচ্ছে যে ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দিরে। তো আজকের এই মন্দিরটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা এই মন্দিরটি, এখানে কিভাবে পুজো দেওয়া হয়, পুজোর টাইমিংগুলো মানে কখন থেকে মন্দির ওপেন হয় সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে মন্দিরে কিন্তু ভোগও দেওয়া হয়ে থাকে, তো ভোগ দেওয়ার টাইম বা কীভাবে আপনারা কুপন কালেক্ট করবেন সেগুলোও কিন্তু শেয়ার করব। জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা অবশ্যই দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন এই অন্নপূর্ণা মন্দিরে কিভাবে যেতে হয় তার পুরো ডিটেলসটা আপনাদের দিয়ে দিই। এখানে কি ভোগ প্রসাদে দেয়া হয়ে থাকে বা ভোগ প্রসাদের কুপন আপনারা কোথা থেকে পাবেন আর আশেপাশে কোথায় ঘুরবেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমরা হলাম মধ্যমগ্রামবাসী আর আমরা মধ্যমগ্রাম থেকে ডিরেক্ট গাড়ি করেই গেছিলাম, তাই কল্যাণী এক্সপ্রেস হয়ে বিটি রোড ধরে আমরা ব্যারাকপুরে গিয়ে পৌঁছেছিলাম। আর যারা ট্রেন লাইনে যাবেন তারা অবভিয়াসলি শিয়ালদা থেকে যে কোনো মেন লাইনের ট্রেন, যেমন শান্তিপুর রানাঘাট মেন লাইন, সেই ট্রেন ধরেই ব্যারাকপুর স্টেশনে এসে নামবেন। আর ব্যারাকপুর স্টেশন থেকে অটো বা টোটো ধরে ডিরেক্ট চলে যাবেন হচ্ছে মা অন্নপূর্ণা মন্দিরে। আমরা যেহেতু নতুন, এর আগে আসিনি, তাই গুগল ম্যাপ ধরেই এসছিলাম। তো এটা হচ্ছে রেল ক্রসিং ব্যারাকপুরে, এটা ক্রস করেই সামনেই পড়বে হচ্ছে আমাদের গোপাল মেডিকেল হল। ওর পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে ওটা ধরে সোজা চলে গেলেই দেখবেন 3 রাস্তার একটা মোড় পড়েছে। তার ডান দিক ধরে গেলে হচ্ছে যে গান্ধীঘাট আর বাম দিকে হচ্ছে আমাদের অন্নপূর্ণা মন্দির। তো মায়ের মন্দিরে যাওয়ার আগে তার আগে আর একটা প্লেস আমরা ভিজিট করব, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। তাই মায়ের মন্দিরে যাওয়ার আগে এই জগন্নাথ মন্দির দর্শন করেই তারপরেই আমরা কিন্তু মায়ের মন্দিরে ঢুকবো। তো চলুন মন্দিরের ভিতরটাও গিয়ে একবার দেখিয়ে দিই। আর সামনেই রয়েছে দেখুন অরুণ স্তম্ভ। আর এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে জগন্নাথ দেবের পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। মন্দিরটি সকাল 4টেতে ওপেন হয় আর রাত্রির 9টাতে বন্ধ হয়। মন্দিরের ভিতরের যে ডেকোরেশনটা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কি সুন্দর করে কারুকার্য করে তৈরি করা। আর আমরা যেহেতু দুপুর এসছিলাম, তো মন্দিরে যখন আমরা এসে প্রবেশ করলাম তখন এই 3:30 নাগাদ বাজে, তখনই পণ্ডিত মশাইও মন্দির গেটটা ওপেন করলেন। তো এখন পুজো দেবেন উনি, তো তার আগে আমি দর্শনও করে নিলাম। এবার যাচ্ছি হচ্ছে মায়ের কাছে।
এই যে এখানে দেখুন গ্রিন কালারের বোর্ডে রয়েছে 3 মাথার মোড়, যেটা হচ্ছে ডান দিকে গেলে গান্ধীঘাট, আর আমরা এখন যাচ্ছি বাম দিকে মানে মায়ের মন্দিরে। এখান থেকে 2 পা হাঁটলেই হচ্ছে মায়ের মন্দির দেখা যায়। আর মন্দিরের সামনেই পেট পার্কিং জোনও রয়েছে, সেখানেই গাড়ি রেখে এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটাই হলো সেই সিংহদ্বার। 12ই এপ্রিল 1875-এ এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয়েছিল। সেই তারিখটাও ফটকের ওপর জ্বলজ্বল করছে। আর এখান থেকেই পুজো দেওয়ার জন্য ডালি বা ভোগ আপনারা নিয়ে নিতে পারেন, বা মন্দিরের ভিতর থেকেও কিন্তু কিনে মাকে পুজো দিতে পারেন। আর এখানে কিন্তু মোবাইলে ফটো তোলা অ্যালাউ আছে, কিন্তু ক্যামেরাতে কোনো ফটো তোলা নিষিদ্ধ। আর মায়ের মূর্তির সামনে কিন্তু একেবারেই স্পেশাল পারমিশন ছাড়া ফটো তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। দেখুন মূল মন্দিরটিকে ঘিরে কি সুন্দর পায়রাগুলি একসাথে লাইন দিয়ে প্রদক্ষিণ করছে। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দির ধারারই নির্মিত। মূল মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত বলে এটা দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও কিন্তু পরিচিত। দুদিকেই 3টে করে টোটাল 6টা শিব মন্দির রয়েছে, যেখানে দক্ষিণেশ্বরে আমরা টোটাল 12টা শিব মন্দির দেখতে পাই। আর প্রতিটি মন্দিরেই শিবলিঙ্গগুলি রূপ একই হলো বাবা এখানে কিন্তু প্রত্যেকটি মন্দিরে আলাদা নামেই বিরাজ করছেন। আর এটা হচ্ছে যে অফিস রুম। এখান থেকেই আপনারা যদি ভোগ খেতে চান তবে এখান থেকেই কুপন কালেক্ট করতে হবে। আর পাশেই রয়েছে হচ্ছে যে সুন্দর পানীয় ব্যবস্থা, এখানে জলপান বা হাত ধোয়ার জন্য খুবই যথোপযুক্ত। শুনলাম এখানে জায়গার অভাবে নাকি 12টা শিব মন্দির তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি, তাই এখানে 6টা মন্দির স্থাপন করা হয়েছে। দক্ষ শিল্পী না হওয়ায় দক্ষিণেশ্বর মন্দিরের মতোই এখানে টেরাকোটার অলংকার ব্যবহার করা হয়নি। তবে এই মন্দিরের সুবিন্যস্ত কার্নিশগুলিতে সুনিপুণ পঙ্খের কাজ খুবই সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। আর কথিতই আছে যে মা অন্নপূর্ণা মন্দিরে কেউ কখনো অভুক্ত অবস্থায় ফিরে যায় না। আর তাই সেদিন বিকেল 4টের পর আসার পরও আমরা কিন্তু ভোগ প্রসাদ পেয়ে গেছিলাম। কী প্রসাদ পেয়েছিলাম সেটা পরে দেখাচ্ছি। যেখানে ভোগ প্রসাদ লাস্ট 1টা থেকে 2টো অবধি দেয়া হয়ে থাকে। এবার সব নাট মন্দিরগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রতিটি নাট মন্দিরে শিবলিঙ্গগুলির আলাদা আলাদা নাম, যেমন এটার নাম হচ্ছে শ্রী কপিলেশ্বর বাবা। এরকমই টোটাল 6টা নাট মন্দির আছে। ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ পর্যন্ত অসংখ্য মহামুনিদের পাদস্পর্শে ধন্য এই ভূমি। এই মন্দিরে কিন্তু মেয়েদের কোনো সেবায়ত বা কর্তৃত্ব করতে দেওয়া হয়নি, যা করেন ছেলেরাই। মন্দিরে 365 দিনই থাকে ভোগ প্রসাদের আয়োজন। প্রসাদে মাছ তো থাকেই, এছাড়া আরও বহু রকমের পদ থাকে, যা খুব অল্প টাকায় পেট ভরে আপনি গ্রহণ করতে পারবেন। আশেপাশের পরিবেশ অত্যন্ত মনোরম। আর এই মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেবও স্বামী বিবেকানন্দের একবার পদধূলিত পড়েই ছিল। আর মন্দিরের ঢিলছোড়া দূরত্বেই রয়েছে গঙ্গার ঘাট। মোট কথা পরিবার নিয়ে একটা দিন একটা সুন্দরভাবে আপনি কাটাতেই পারেন এই মন্দিরে। তো সব নাট মন্দিরগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দেখুন এখনো 4টে বাজেনি, তাই মন্দিরের দরজা বন্ধ আছে। একটু পরেই খুলবে মন্দির, তখন মন্দিরের ভেতরটা আপনাদের গিয়ে দেখাবো।
সামনেই রয়েছে জগদম্বা দেবীর মূর্তি। মন্দিরটা এখনো খোলেনি, তাই চারপাশটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার গেট ওপেন হয়ে গেছে, মানে 4টে বেজে গেছে। এবার মাকে দর্শন করব। বলে দিই, মায়ের বিগ্রহ এখানে কিন্তু সোনার আর মহাদেবের অষ্টধাতু দিয়ে নির্মিত, আর সমস্ত সিংহাসনটি হচ্ছে রূপোর তৈরি। এখানে মায়ের ভোগ হিসাবে দেওয়া হয়ে থাকে হচ্ছে পোলাও, আর তার সাথে কিছু অন্নভোগ আর সবজি তরকারিও থাকে। এখানে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নেই, তাই দূর থেকেই যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো নাট মন্দিরই, যেটা হচ্ছে মূল মন্দির, অর্থাৎ মায়ের গর্ভগৃহের সংলগ্ন একটি নাট মন্দির। মন্দিরে একপাশে পূজারী থেকে শুরু করে অন্যান্য সব স্টাফদের ঘর রয়েছে। এছাড়াও রয়েছে পানীয় জলের ব্যবস্থা, আর এখান থেকে মায়ের মন্দিরটিকে একেবারে সোজাসুজি দেখা যায়। সব ভক্তরা দাঁড়িয়ে রয়েছে মাকে দর্শন করার জন্য। ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলাম সেই পরম মাহাত্ম্যপূর্ণ স্থানে, যেখানে রামকৃষ্ণদেব যখন আসতেন। এই যে বেলগাছটা আপনারা দেখছেন, এটা কিন্তু পরে চারা লাগানো হয়েছে। এর আগে একটা বেলগাছ ছিল, সেটা পড়ে গেছে। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব যখন আসতেন তখন সাধনা করতেন এবং ধ্যান করতেন, তাই এখানে একটা ধ্যান ঘরও রয়েছে। আর এটা বন্ধ ছিল, তাই আমি ভেতরে গিয়ে দেখাতে পারিনি। এখানে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে। আর ধ্যানঘরটি আজ বন্ধ আছে, তাই ভেতরে কি আছে সেটা দেখাতে পারলাম না। তবে বলে দিচ্ছি যে ভেতরে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের বিগ্রহ রয়েছে। আর মন্দির সংলগ্ন 5 নাম্বার যে রুমটি হচ্ছে, সেটি হচ্ছে অফিস ঘর। এটা 10টায় খোলে। যেহেতু আমরা বিকেলে এসেছি, তাই অফিস রুমটি এখন বন্ধ হয়ে গেছে। আর এই যে বারান্দাটা দেখছেন, এই বারান্দাতেই টেবিল পেতে ভোগ খাওয়ানো হয়ে থাকে। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, তাই টেবিলগুলো সব তুলে দেওয়া হয়েছে। আর এখানেই কিন্তু প্রতিদিন ভোগ দেওয়া হয়ে থাকে। তো আপনারা যদি কুপন কালেক্ট করতে চান, মানে ভোগ খাওয়ার জন্য, সেটা 10টা থেকে 11:30 পর্যন্তই কুপন দেওয়া হয়। আর বেলা 1টায় মাকে ভোগ নিবেদন করা হয়। আর এই মন্দির বাড়িরই একজন উত্তরসূরিকেও পেয়ে গেছি, তার থেকেই জানবো এই মন্দিরের ইতিহাস। আমি মন্দিরটা চালাই। আমি হচ্ছে রানী রাসমণি ছোট মেয়ের বংশধর। আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে 5th জেনারেশন। জগদম্বা বিশ্বাস, যার মন্দির, তার বড় ছেলে দারিক বিশ্বাস, দারিকের মেজর ছেলে হচ্ছে আমার ঠাকুর দাদা। আচ্ছা। হ্যাঁ, আর এটা হচ্ছে বিশ্বাস ফ্যামিলির মন্দির। আর আমি হচ্ছি শোনো, আচ্ছা, আমি হচ্ছি ব্যাচেলার লোক। আচ্ছা আচ্ছা। আমি এই ঘরটায় থাকি, রুম নাম্বার 3-তে। হ্যাঁ হ্যাঁ। আর ওনার রিসেন্টলি চোখের অপারেশন হয়েছে, তাই উনি বেশি কথা বলতে পারছেন না, তাই আমি আর বেশি কথাও বলালাম না। তো এবার আমরা যাব হচ্ছে মন্দিরের পিছন দিকে, মানে অন্নপূর্ণা ঘাটে। আর এই মন্দিরটি সকাল 6টায় খোলে, আবার বেলা 1টার সময় ভোগ দেওয়া হয়, তারপর বন্ধ হয়ে যায়। আবারও বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আপনারা তার মধ্যে যে কোনো একটা সময় এসে কিন্তু পুজো দিতেই পারেন। এই মন্দিরের অফিস ঘরটি বেলা 10টায় খোলে। যেহেতু আমরা বিকেলে এসেছি, তাই অফিস ঘরটি এখন বন্ধ হয়ে গেছে।
আর আপনারা যদি মাকে একদিনের ভোগ প্রসাদ দেন সেটা হচ্ছে 2000 টাকা দিয়ে ভোগ প্রসাদ দিতে হবে। আর তাতে কিন্তু আপনারা 4 জন, যেদিনকে ভোগ প্রসাদ দেবে সেদিন কিন্তু আপনারা 4 জন বিনামূল্যে খেতে পারেন। আর এমনি যদি আপনারা ভোগ প্রসাদ খেতে চান তাহলে কিন্তু 120 টাকা পার হেড করে দিতে হবে। আর ভোগ প্রসাদ দেওয়ার সময়টা হচ্ছে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। মন্দির সংলগ্ন বেশ অনেকগুলি ঘর রয়েছে। পূজারী থেকে শুরু করে অন্যান্য সব স্টাফদেরও ঘরের বন্দোবস্ত রয়েছে। খুবই শান্ত আর নিস্তব্ধ একটা পরিবেশ চারিদিকে। আর মন্দির সংলগ্ন রয়েছে জগদম্বা দেবীর মূর্তিও। কথিত আছে যে রানী রাসমণির কনিষ্ঠ জামাতা ছিলেন শ্রী মধু বিশ্বাস মহাশয়। জগদম্বা উইল করে গেছেন যে ওনাদের বংশে 60 বছর বয়স না হলে কেউ এই মন্দিরের কর্তৃত্ব করতে পারবেন না। আর জব চার্নক মাঝে মাঝেই এখানে এসে রেস্ট নিতেন, তাই তার নাম অনুসারেই এটার নাম দেওয়া হয়েছিল চার্নকের মন্দির। তাই এই মন্দিরটি চার্নকের মন্দিরও বলা হয়ে থাকে, আবার অন্নপূর্ণা মন্দিরও বলা হয়ে থাকে। এটা একটা সময় ভুতুড়ে জায়গা হয়ে গেছিল। রামকৃষ্ণ মহাদেব 3 বার এসে যজ্ঞ করে তাদের তাড়িয়ে এটা মন্দির তৈরি করেছিলেন। ফেব্রুয়ারি 26 তারিখ হচ্ছে শিবরাত্রি, 14 তারিখে হচ্ছে আর বিকেল 4টের সময় এসেও দেখলাম যে এখানে ভোগের লাইন পড়েছে, মানে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। কথিত আছে যে অন্নপূর্ণা মায়ের মন্দিরে নাকি কেউ অভুক্ত অবস্থায় যায় না, তাই আমরাও ভোগ প্রসাদ পেয়ে গেলাম, যেটা ছিল অন্নভোগ। ঘুরতে ঘুরতে এবার এই মন্দিরের একেবারে পিছনের দিকে চলে এলাম। এবার যাব হচ্ছে গঙ্গার ঘাটে। বেশি দূর তো নয়, আর দেখাই যাচ্ছে ঘাটটি দেখুন খুব সুন্দর করে বাঁধানো। আর সামনেই দেখুন একটা শিব মন্দিরও রয়েছে। তো এখানে বাবা মহাদেবকে দর্শন করে এবার গঙ্গার ঘাটের দিকে যাব। আদতে এটি রাসমণি ঘাট হলেও মন্দিরের সান্নিধ্যে এই ঘাট, তাই অনেকেই এটাকে অন্নপূর্ণা ঘাটও বলে থাকেন। খুব সুন্দর মিষ্টি হাওয়ায় মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। আর আজকের দিনে খুবই ফগ ছিল, তাই চারিধারটা দেখুন পুরো কিরকম একটা সাদা হেজি হয়ে রয়েছে। দূরে দেখা যাচ্ছে জেটি। তো বেশ ভালোই লাগলো এই অন্নপূর্ণা ঘাটটি। সকালের দিকে আসলে হয়তো আরো পরিষ্কার আকাশে আরো সুন্দর লাগতো।
এটা হলো জেটি বলে না, ফেরি। আর ওই ওই যে ওইটা ওটাও ফেরি। এটা কি ফগের জন্য এরকম লাগছে? হ্যাঁ, এত ফগ। তো বাড়িটা দেখো পুরো হেজি। গঙ্গার পাশে না, দেখেছেন গঙ্গার পাশে হবে না। এবার আমরা ঘাট ঘুরে ব্যাক করছি আবারও মন্দিরের দিকে। তুমি ডিস্কো দিতে পারো না? ওই যে ডিস্কো ঘটি গরম যারা এরম 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 হাত দিয়ে নাচ করে, দক্ষিণেশ্বরে আছে বেলুর মঠে। কি বললা? শ্রীরামপুর ওদিকে ওই ওই যে মানে ঘাট পাড়িয়ে। হ্যাঁ, আর ওদিকে আমার হাজবেন্ড গঙ্গার জল নিতে গেছে, আর স্থানীয় লোকেজনরা এখানে স্নানও করেন। আর দূরে দেখা যাচ্ছে, দেখুন, হয়তো কারোর বিয়ে আছে, তাই গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে এসছে। কি সুন্দর উলু দিয়ে শাঁখ বাজিয়ে জলকে নিমন্ত্রণ করে যাচ্ছে, বেশ ভালো লাগলো দেখে। এবার আমরা সিংহদ্বার বা মন্দির ছেড়ে বেরিয়ে আসলাম। এই এখন বাজে 6টা। তো 5টার সময় যেহেতু গান্ধীঘাট বন্ধ হয়ে যায়, তাই আর যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারলাম না। তো এখান থেকে গাড়ি করে আবারও ব্যাক করছি। যেরমভাবে এসেছিলাম ঠিক সেরমভাবেই আবার ব্যাক করব। তো যেতে যেতে দেখতে পেলাম অনেকগুলো ইম্পর্টেন্স জায়গা, সেগুলো আপনাদের সাথেও শেয়ার করছি। ওয়েট, আসলে আমরা ফার্স্ট টাইম না, ওই জন্য বুঝতে পারছি। এদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর আমরা অন্য দিক ধরে নিলাম। আর সামনেই রয়েছে দেখুন দাদা বৌদি রেস্টুরেন্ট। কি ভিড়! টিনের চাল ছিল, আমরাও খেয়ে গেছি ওরকম টিনের চালের ঘরে। আমাদেরও একদিন আসতে হবে। কি লাইন দেখো, মধ্যমগ্রামে হচ্ছে তো, সোদপুরেও তো একটা আছে। হ্যাঁ, ওগুলো ভালো না, কিন্তু এটার হাড়ির বিরিয়ানি না, দেখবে এটা। আর কিছুদিন আগে যে অতীন্দ্র সিনেমা হল আর তার তৎসংলগ্ন জুডিওটি পুড়ে গেছিল, সেটাও দেখুন কি অবস্থা, ধ্বংসপ্রাপ্ত হয়ে রয়েছে। তো এবার আমরা কল্যাণী হাইওয়ে ধরে মধ্যমগ্রামে ঢুকে গেছি। তো আজকের মা অন্নপূর্ণা দেবীর মন্দিরের ব্লগটা এইটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই।